পরদিন সকালে ড্রাইভার কাকু যখন আমাকে অয়নদার টালির চালের বাড়ির সামনে নামিয়ে দিল, তখন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল অয়নদা এই বাড়িতে থাকে। পাশাপাশি দুটো ঘর, একটু দূরে টিনের শেডের বড় একটা বাথরুম, পাশে টিউবওয়েল। প্রথম ঘরটার সামনে জুতো খোলা থেকে মনে হচ্ছে 20-25 জন ছেলে মেয়ে পড়ছে এখানে। মনে মনে ঠিক করে নিলাম ওদের পড়ার ব্যাঘাত না ঘটিয়ে বরং ঘুরে দেখি। পাশের ঘরটার দিকে এগিয়ে যেতেই দেখলাম পারুলদি সেখানে রান্না করতে করতে বারান্দায় হামাগুড়ি দিতে থাকা দুটো বাচ্চার সাথে কথা বলছে আর হাসছে। ওদের দেখে তৎক্ষণাৎ আমার মনে হয়েছিল হয়তো অয়নদার দিদি আর তার দুটো বাচ্চা হবে। পরে জেনেছি বাস্তবে পারুলদি অয়নদার দিদি না হলেও দিদি বলে যেমন তাকে ডাকে তেমনি দিদির মতো সম্মানও করে। বললাম, পারুলদিকে অয়নবাবু কোথা থেকে পেলেন? কয়েক সেকেন্ড চুপ করে থেকে মালিনী বলতে লাগলো, 4 বছর আগে স্টেশন এলাকায় পারুলদিকে পাগলের মতো ঘুরে বেড়াতে দেখে জিআরপির সাহায্যে অয়নদা হসপিটালে ভর্তি করে দেয়। হসপিটালে থাকাকালীন নিয়মিত ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ওষুধ কিনে দিয়ে 4 মাসের মাথায় খানিকটা সুস্থ করে অয়নদা এখানে নিয়ে আসে। সেই থেকে পারুলদি এখানেই আছে। তবে বছর খানিক ওষুধ খাবার পর অয়নদার এক ছাত্র ফোন করে জানায় খেলার মাঠের পাশে কাপড়ে মোড়া একটা ছোট বাচ্চা কাঁদছে। অয়নদা থানার অফিসারকে ইনফর্ম করে বাচ্চাটাকে নিয়ে এসে পারুলদির হাতে তুলে দেয়। সেই বাচ্চাটাকে পেয়ে পারুলদি আস্তে আস্তে পুরো সুস্থ হয়ে যায়। পারুলদির থেকে পরে শুনেছি ওনার কোনো বাচ্চা হচ্ছিল না বলে শ্বশুরবাড়ির লোকেরা ছেলের আবার বিয়ে দেবে বলে পারুলদিদিকে দিনের পর দিন খাবারের সাথে কী সব খাইয়ে পাগল বানিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিল। পারুলদি রাস্তায় ঘুরতে ঘুরতে অয়নদার হাতে এসে পড়ে। আজ সেই পারুলদি এতগুলো বাচ্চার মা। সেদিন পারুলদির সাথে কথা বলতে বলতে খেয়াল করলাম ছাত্রছাত্রীরা একে একে বেরিয়ে যাচ্ছে। আমি আর দেরি না করে ঘরে ঢুকে দেখলাম অয়নদা চেয়ারে বসে ছোট্ট একটা টেবিলের ওপর বই রেখে হয়তো নিজের পড়া পড়ছে। আমাকে দেখে অবাক হয়ে কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে উঠে দাঁড়িয়ে শুধু বলল, স্যার এসেছেন? না বলে টেবিলের পাশে পেতে রাখা ছোট্ট একটা বেঞ্চে গিয়ে বসলাম। রেজাল্ট খুব খারাপ হয়েছে, এখন থেকে তুমি আমাকে পড়াবে। অয়নদা পুনরায় চেয়ারটায় বসে বলল, স্যার কি জানেন? বললাম হ্যাঁ। অয়নদাকে চিন্তিত দেখে বললাম, আমি তোমার কাছে পড়তে আসবো কি বারে সেটা বলো। টেবিলে রাখা খোলা বইটি বন্ধ করে অয়নদা সেদিন বলেছিল, তুমি একটু বসো, আমি তোমাকে কিছু খেতে দেওয়ার কথা দিদিকে বলে আসি। বলেছিলাম, না অয়নদা, আগে তুমি বলো আমাকে পড়াবে কি না। কয়েক সেকেন্ড চুপ করে থেকে অয়নদা বলেছিল, সকাল 7টার মধ্যে যে কোনো দিন তুমি আসতে পারো। একটু হেসে বলেছিলাম, ভালো লাগলো শুনে তুমি আমাকে পড়াবে। অয়নদা তার উত্তরে বলেছিল, তোমার বাবা আমার জন্য যা করেছেন সেই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। অয়নদা, তোমার কাছে আমি আর একটা কথা জানতে এসেছি। বলে বললাম, গতকাল রেজাল্ট খারাপ হওয়ার জন্য মা আমাকে বকাবকি করলে আমি রাগ করে বই ছিঁড়ে ফেলি। পরে জানতে পেরে বাবা কেন আমাকে বলল এই বই আর প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে ভর্তি হওয়ার অ্যাডমিশন ফি ছিল না বলে তোমার বাবাকে নাকি। অয়নদা আমার কথা শেষ করতে না দিয়ে বলে উঠেছিল, চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলেছিল। আমি যেন সেই মুহূর্তে বাকশক্তি হারিয়ে ফেলেছিলাম, তবু বলেছিলাম, মানে? অয়নদার তখন চোখ দুটো ছলছল করছে। এতক্ষণ খেয়াল করিনি। অয়নদার তাকানো দেখে চোখ ঘুরিয়ে দেখলাম সামনের দেওয়ালে টাঙানো ছবিটার দিকে তাকিয়ে অয়নদা বলতে শুরু করলো, আমি তখন ক্লাস 5-এ ভর্তি হব। নতুন স্কুলের অ্যাডমিশন ফি, সেই সঙ্গে বইপত্র কেনার যে টাকার দরকার ছিল সেটার সবটা বাবার কাছে ছিল না। বাবা সকালেই
সাইকেলটা বার করে আমাকে বললেন, তুই রেডি হয়ে নে, তোর মনতোষ কাকুকে বলা আছে বাকি টাকাটা ওর থেকে নিয়ে স্কুলে ভর্তি করে বই কিনে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করব। মনতোষ কাকুর কাছ থেকে টাকা নিয়ে যখন আমরা ফিরছি তখন আমি বাবাকে বলেছিলাম খুব খিদে পেয়েছে। রাস্তার ধারে হাট খোলায় বাবা সাইকেলটা রেখে একটা দোকানে ঢুকে দুটো চা চিনি বেশি দিয়ে বলে দুটো পাউরুটি নিয়ে একটা আমাকে আর একটা বাবা নিজে নিয়ে সেই চিনি বেশি দেওয়া চায়ে পাউরুটি ডুবিয়ে খাওয়া শেষ করে সাইকেলটা নিয়ে যেই দুপা বাবা এগিয়েছে অমনি হাটের কিছু লোক সাইকেল চোর বলে চিৎকার করে উঠতেই লোকজন ছুটে এসে বাবাকে মারতে লাগলো। আমি প্রথমে হকচকিয়ে গেলেও কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, আমার বাবা চোর না, আমার বাবা চোর না। কিন্তু সেদিন হাটের মানুষ আমার কান্নাকে উপেক্ষা করে তারা সব ঝাঁপিয়ে পড়েছিল আমার বাবার ওপর। কিছু সময় পর ভিড়ের মধ্য দিয়ে যখন বাবাকে দেখতে পেলাম, তার নাক কান মুখ দিয়ে রক্ত ঝরছে। ভিড় ঠেলে ভেতরে ঢোকার আপ্রাণ চেষ্টা করতে লাগলাম। দেখলাম সেই ভিড়ের মধ্যে থেকে বাবার চোখ দুটো আমার দিকে হতবিস্ময়ে, লজ্জায়, গ্লানিতে, ব্যথার মধ্যেও তাকিয়ে আছে, যেন কিছু বলতে চাইছে। বাবার সেই মুমূর্ষু রক্তাক্ত চেহারার দিকে তাকিয়ে আমি বাক্যহারা হয়ে যাই। অয়নদা একটু থেমে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো মুছে আবার বলতে লাগলো, সেই মুহূর্তে তোমার বাবা গাড়িতে করে যাচ্ছিলেন। আমি ছুটতে গিয়ে তার গাড়ির সামনে দাঁড়িয়ে শুধু বলেছিলাম, আমার বাবাকে বাঁচান, আমার বাবা চোর নয়। তোমার বাবা সেদিন আমার বাবাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে দিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। কয়েক ঘন্টা পর ডাক্তার জানিয়েছিলেন বাবার নাকি ফুসফুস আর স্পাইনাল কর্ড নষ্ট হয়ে গিয়েছিল। তোমার বাবা সেদিন আমার থেকে সব শুনে আমাকে স্কুলে ভর্তি করে তোমাদের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। অয়নদার কথা বলা শেষ হয়ে গেলেও সামনে টাঙানো ছবিটার দিকে বেশ কিছু সময় তাকিয়ে থেকে সেদিন চলে আসলেও নিরপরাধ অয়নদার বাবার মৃত্যুটা মনে দাগ কেটে গিয়েছিল। বাড়িতে ফিরে সেদিন বাবাকে বলেছিলাম, তুমি তো এত ফ্ল্যাট বানাও, স্টেশন বা রাস্তার ধারে অয়নদাকে একটা ফ্ল্যাট দিতে পারো না? তাহলে তো আর অয়নদার বাড়ি পর্যন্ত যেতে হতো না বলেছিলাম। কাল থেকে ড্রাইভার কাকুকে সকাল 6:30টার মধ্যে আসতে বলে দিও, পড়তে যাব। পরদিন থেকে সপ্তাহে 3 দিন অয়নদার কাছে পড়তে আসতে লাগলাম। রেজাল্ট আমার আর কখনো খারাপ হয়নি। শহরের মধ্যে ভালো স্টুডেন্ট আর ভালো মাস্টার হিসেবে অয়নদার নাম ডাকটা বেশি থাকায় থানা থেকে, জিআরপির থেকে বছরে 2-1 বার ফোন আসতো কারোর ফেলে যাওয়া বাচ্চাকে তার হাতে তুলে দেবে বলে। আমি এখানে পড়তে পড়তে দেখতে পেতাম দিন দিন বাচ্চার সংখ্যা বাড়ছে, অথচ জায়গা কম, ঘর নেই। আশেপাশে যারা বাস করত তারা অয়নদার সাথে খারাপ ব্যবহার করত। সেটা আমার সহ্য হতো না বলে বাবাকে বলে বাজার ছাড়া বেশি দাম দিয়ে আশেপাশের 3টে লোকের জমি বাবা আমার নামে কিনে দেয়। সেই জায়গা আর অয়নদার বাবার এই ঘর দুটো নিয়ে তৈরি হয় আজকের কিশলয়। প্রথম যখন এখানে আসতাম তখন আমার গায়ে থাকতো দামি দামি গহনা আর পোশাক। অয়নদা একদিন আমাকে বলল, বাচ্চাগুলোর ভালোবাসা পাওয়ার থেকে বড় অলংকার আর কিছু হতে পারে না, আর সততার থেকে দামি পরিচ্ছদ কিচ্ছু নেই। কথা দুটো শোনার পর থেকে আর চোখের সামনে অয়নদাকে দেখতে দেখতে আমার মন আর ধারণা পাল্টাতে লাগলো। আমি ধীরে ধীরে আমার শরীর থেকে সমস্ত অলংকার সব খুলে রেখেছিলাম। খুব সিম্পল জীবনযাপন করি, অয়নদার মতোই। মূলত আশ্রমটা অয়নদা আর আমিই চালাই। দীপকদা আর শঙ্করদা আসে যায়, সাহায্য করে, কিন্তু কোনো দায়িত্ব নিতে চায় না। যেখানে এতগুলো বাচ্চার ভবিষ্যতের ব্যাপার, সেখানে অয়নদা চাকরি নিয়ে বাইরে চলে গেলে আমি একা পেরে উঠব না। একমাত্র সেই কারণেই
অয়নদা এখানে পড়ে থেকে ওই চাকরিটা করে। মালিনীর বলা কথাগুলো শুনতে শুনতে আমারও চোখ ভিজে গিয়েছিল। রিয়েলাইজ করতে পেরেছিলাম কেন অয়ন এত সিম্পল, চুপচাপ থাকে। হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে এলো মনের কথাটা। মালিনীকে দুম করে জিজ্ঞাসা করে ফেললাম, অয়নকে কি তুমি ভালোবাসো? মালিনী একটু হেসে বলল, অবশ্যই ভালোবাসি, তবে অয়নদা আমার দাদার মতো। আমাদের বাড়িতে যখন থাকতো তখন থেকে আমি রাখি পরাই, আজও পরাই। বললাম, অয়ন থাকে কোথায়? স্টেশনের ধারে দিগন্ত বলে যে ফ্ল্যাটটা আছে তার 3 তলায় 2 কামরার একটা রুমে থাকে। মালিনী এটাও বলল, ফ্ল্যাটটা কিন্তু আমার বাবা দেয়নি। কিশলয়তে বাচ্চার সংখ্যা বাড়তে লাগলো দেখে অয়নদা ফ্ল্যাটটা ওখানে নিতে বাধ্য হয়েছে বলে মুখটা গম্ভীর করে মালিনী বলল, দেখতে অতি সাধারণ, মনে কষ্ট থাকা আমার দাদাটাকে কি পারবেন তার মনের কষ্ট দূর করে আপন করে নিতে? সামনে টাঙানো অয়নের বাবার ছবিটার দিকে তাকিয়ে আস্তে আস্তে ঘাড় নেড়ে বললাম, পারবো, তবে তার আগে বাবাকে বলতে হবে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।